কোথায় ছেড়েছিলাম লাস্ট ক্লাসে? ইনিশিয়েশন পর্যন্ত হয়েছিল আগের দিন। ইনিশিয়েশন স্টেপস হয়েছিল। না। অডিসি ফিচার্স হয়েছিল, হুম। তাই তো? সো উই আর ইন ইনিশিয়েশন স্টেপস আজকে আমরা ডিটেলসে দেখব। And during the discussion of initiation, we clearly stated that DNA replication start at a single point. DNA replication start at single point, that means mono replication origin in bacteria. Single point থেকে start হয়, and that the starting point is called ORIC. Capital O, small ri, capital C. Origin of chromosomal replication. Clear? And origin of chromosomal replication has certain features. কিছু ফিচার্স আমরা ডিসকাস করেছিলাম, ইয়েস অর নো? ফিচার্স এর পর কি ডায়াগ্রাম ড্র করেছিলাম? আই থিঙ্ক আমার যতদূর মনে পড়ছে না। ফিচার্স অবধি কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, ডায়াগ্রাম দেখিয়েছিলাম ওআরআইসি এর, অডিসির ডায়াগ্রাম। না, হয়নি ওটা। হয়নি তো? তো অডিসি ডায়াগ্রাম দেখে দেখো পয়েন্ট গুলো যেগুলো আমরা মেনশন করেছিলাম সেগুলো মিলছে কিনা। অডিসি স্ট্রাকচার of bacteria, the length is 245 base pair, 5 prime to 3 prime, opposite strand is 3 prime to 5 prime, and the total length is 245 base pair length. স্যার বলছিলাম ব্যাকটেরিয়াল ডিএনএটা কি ক্রোমোজোমাল স্ট্রাকচার তৈরি করছে? ক্রোমোজোমাল স্ট্রাকচার মানে যে ক্রোমোজোম তুমি ইউক্যারিওটিকে দেখো, ওইরকম করছে। এটা কোনোদিন পসিবল? এরকম যেটা তুমি না, দেখো ওই দেখে এসছো ক্লাস 11-12, এটা কি কোনোদিন পসিবল? এটা ইউক্যারিওটিকেই পসিবল অনলি। প্রোক্যারিওটিকে এরকম হয় না। প্রোক্যারিওটিকে আমি দেখিয়েছি লুপিং যেটাকে আমরা ক্রোমোজোম বলছি, লুপিং এন্ড আচ্ছা, সুপার কয়েলিং। ক্রোমোজোম এই স্ট্রাকচারটাকেই মানে প্রোক্যারিওটিকের জন্য ক্রোমোজোমাল বলবো, ওই জন্য ওটা একদম অরিসির ওই ক্রোমোজোমাল এইটা। একদম। আমি কেন এই স্ট্রাকচারটা প্রোক্যারিওটিকে পাবো? এই স্ট্রাকচার ইজ ফর ইউক্যারিওটিক সেল, দিস স্ট্রাকচার ইজ ফর প্রোক্যারিওটিক সেল where looping occur and followed by supercoil. That structure is representative of prokaryote chromosome, bacterial chromosome. বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে ওকে। So total length, entire length of Odyssey region is 245 base pair. That is the length ORIC region. And we clearly mentioned that 245 base pair contain some repetitive sequence. Yes or no? There are two types of repetitive sequence: 9-mer region and 13-mer region. How many numbers of 9-mers are present? 5 বার আছে। 5 times. 5। 5 times. The red boxes are the 9-mer region. Red boxes are 9-mer region, and it is present 5 times. And there are another repetitive sequence called 13-mer region. 13-mer region, but it contribute only 3 times. So the blue box are the 13-mer region sequence. Okay. আর কি ফিচার্স বলেছিলাম? There is a sequence called GATC sequence also present in E. coli chromosome at 5 prime to 3 prime site. 5 prime to 3 prime site মানে that DNA sequence contain GATC. How many times? বলেছিলাম মোটামুটি 11 টাইমস থাকতে পারে। তো আমি তো 11 টাইমস এখানে বসে বসে দেখাবো না, কয়েকটা দিয়ে যে ছেড়ে দিচ্ছি। GATC sequence. And that GATC sequence actually helpful for
হেল্পফুল ফর মানে অরিজিন মানে আইডেন্টিফিকেশন করবে যেখানে মানে কি বলবো রেপ্লিকেশনটা আইডেন্টিফিকেশন অফ ইনিশিয়েট হচ্ছে। identification of parental DNA because that GATC sequence adenine is methylated. Adenine is methylated. If GATC, this side also GATC present, and if two side GATC methylated থাকবে, that time আমরা বুঝবো it is parental. যদি একটাই মিথাইলেশন আর একটাই নিউ স্ট্র্যান্ড ঢোকে তার মানে এটা হচ্ছে ডটার। তো এটা দিয়েও রেকগনাইজ করে যে which one is the parental strand and which one is newly synthesized strand by means of GATC sequence. It is extremely important for mismatch repair system to recognize which one is the incorrect nucleotides. তো কোথা থেকে তুলবে ও কোন ডিএনএ থেকে তুলবে ইনকামিং নিউক্লিওটাইডসটা যেটা আসবে দ্যাট মিন্স নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড থেকে তুলবে দ্যাটস ওয়াই ওভাবে রেকগনাইজ করে সো জিএটিসি সিকোয়েন্সের ইম্পর্টেন্সটা আগের দিনকে ডিসকাস করে দিয়েছি সো ইট ইজ দ্য অরিসি রিজিয়ন দিস ইজ দ্য অরিসি রিজিয়ন (245 base pair 313 mark region 5 9 mark region এরকম মাল্টিপ্লাই দেখিও না আবার উল্টো পাল্টা ভেবে কেটেও দিতে পারে 3 টাইমস দেখানো হচ্ছে 313 মার্ক 5 9 মার্ক রিজিয়ন বলো এবার স্ট্রাকচারালি পয়েন্টস ক্লিয়ার এভরিওয়ান হ্যাঁ তো লাস্টে এটাও বলেছিলাম যে 9 মার ইজ দ্য সাইট 9 মার ইজ দ্য সাইট হোয়ার ডিএনএ এ 9 mer is the site where DNA A binds and 13 mer is the site where fast local melting occur. Yes or no? বলেছিলাম আগের ক্লাসে DNA A is the main replicator DNA A is the main replicator DNA A is the main replicator initiator protein and it binds to the 9-mer region and capitalize to opening the 13-mer region. So fast opening helicase করেন fast opening is done by DNA A. আজকে আমরা পুরো প্রসেসটা দেখব initiation steps. ডায়াগ্রাম ক্লিয়ার হলে মুছলাম আমি initiation steps. DNA A is the initiator protein. Initiator protein. আচ্ছা ফার্স্ট পয়েন্ট থেকে একটা জিনিস ক্লিয়ার করে দিই কারণ মলিকিউলার বায়োলজি অনেক কিছুই নিউ টার্ম অনেক কিছু নিউ ভাবে মানে মেনশন করার এটা প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে তো এখানে মেনশন করে দিই যখন আমরা প্রোটিনের নাম লিখবো প্রোটিন when we write name of protein তখন আমরা স্টার্ট করব ক্যাপিটাল লেটার দিয়ে দেন ফলোড বাই স্মল লেটার এন্ড এন্ড উইথ দ্য ক্যাপিটাল লেটার এটা দেখেছো ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সটা that characteristic features is for the protein name in molecular biology molecular biology যখন আমরা প্রোটিন নেম লিখি স্টার্ট করব ক্যাপিটাল এন্ড করব ক্যাপিটাল বোঝা গেছে ঠিক আছে যদি আমরা জিনের নাম লিখি এগুলো কিন্তু একদম বেসিক ব্যাপার ঠিক আছে বলে না দিলে বুঝতে পারবে না বই যখন পড়বে বুক যখন পড়বে তখন বুঝবে এরকম ভাবে কেন লেখা হচ্ছে তো জিনের নাম যখন আমরা লিখবো জিন because that protein ultimately
কোনো জিন থেকে প্রডিউস করছে, তখন জিনের নাম যখন আমরা লিখি তখন স্টার্ট করি আমরা স্মল লেটার দিয়ে। তার মানে ডিএনএ এর করেসপন্ডিং জিন এর নামটা কিভাবে লিখবো দেখে নাও, ডিএনএ স্মল ক্যাপিটাল এ। ঠিক আছে, সো দুটোর মিনিং কিন্তু তুমি লেখা দিয়ে বোঝাবে যে কোনটা তুমি বলতে চাইছো, প্রোটিনের নাম নিচ্ছ না জিনের নাম নিচ্ছ। ওকে, তো একজন যে খাতা দেখবে সে ক্লিয়ার বুঝতে পারবে তুমি কি লিখেছো। ডিএনএ যদি প্রোটিন লেখো তাহলে এইটা লিখবে, যদি জিনের মেনশন করতে যাও তাহলে এভাবে লিখবে। অ্যান্ড এটা কিন্তু মলিকুলার বায়োলজিতে অ্যাকসেপ্টেড। তুমি স্টার্টিংও স্মল দিয়ে করতে পারো যদি আমরা কোনো জিনের নাম স্টার্ট করি, লেখা স্টার্টিং। বোঝা গেল? বাট এখানে আমি প্রোটিনের নাম লিখছি, প্রোটিনের নাম লিখছি মানে আমরা ক্যাপিটাল দিয়ে স্টার্ট করব। তো ডিএনএ এ is the initiator protein. DNA A binds with ATP molecule to become active. So DNA A এখন কি প্রডিউস করেছে, স্ট্রাকচারটা কি হবে এখন, ডিএনএ এ স্মল ড্যাশ এটিপি, স্মল ড্যাশ এটিপি। কেন? তো এটিপির সাথে বাইন্ড করবে, স্ট্রাকচারালি অ্যাক্টিভ হয়ে যাবে। সো ডিএনএ এ এটিপি ফর্মে অ্যাক্টিভ হলো। This DNA A ATP bind to the 9-mer region of ORIC। ORIC রিজিয়নে 9-mer সিকোয়েন্সে গিয়ে বাইন্ড করলো ডিএনএ এটা। And this DNA ATP binding is cooperative about 40 molecules। 40 molecules of DNA ATP can bind। খেয়াল করবে কি কি পয়েন্ট লিখছি। ফার্স্ট অফ অল ডিএনএ এ তোমার ইনিশিয়েটর প্রোটিন, এন্ড ডিএনএ এ অ্যাক্টিভেট হবে ফার্স্ট, ডিএনএ অ্যাক্টিভেট হবে বাই দ্য মিনস অফ বাইন্ডিং টু দ্য এটিপি মলিকিউল and form DNA ATP complex. After the activation, DNA ATP bind to the 9-mer region. Already I mentioned 9-mer is the region for DNA binding. So bind to the 9-mer region, and not only single molecules, about 40 molecules are attached with the 9-mer sequences. First point clear, diagrammatically আমি সব দেখাবো। আমাকে জাস্ট বলবে যখন ডিএনএ এটিপি তোমার 40 molecules, about 40-50 molecules bind করে যাবে একটা সাইটে, that site will be heavier, yes or no? After the binding of 40-50 molecules at one region, 9-mer region, that site will be heavier, হবে কি হবে না? সো হেভিয়ার হলে ওই জায়গাটা বেন্ডিং ক্রিয়েট হবে, একটা বেন্ডিং ক্রিয়েট হবে, কারণ এক জায়গায় তুমি প্রেসার দিচ্ছ, দ্যাট মিনস একটা বেন্ড ক্রিয়েট হতে পারে। আনসার ইজ ইয়েস হতে পারে। and that bend created by this 40 molecules attachment of the 9-mer region as well as another protein called HU protein লিখবো আমি, HU protein also এই বেন্ডিংটাকে ক্রিয়েট করে। and কোশ্চেন হলো স্যার বেন্ডিং কেন করাবেন, বেন্ড হচ্ছে কেন, রিজনটা কি? দেখো বেন্ড যদি না হয় তাহলে 13-mer 9-mer কাছাকাছি আসবে কি করে, কেসটা বোঝো। আমি একটু আগে যখন সিকোয়েন্সটা দেখাচ্ছিলাম, 9-mer প্রেজেন্ট আছে রাইট সাইডে, 13-mer প্রেজেন্ট আছে লেফট সাইডে। তো কি হচ্ছে কি ব্যাপারটা, এখানে গিয়ে প্রচুর ডিএনএ মলিকিউল বাইন্ড করে গেছে, and after that এই সাইডে প্রেসার পড়ছে, হেভি হয়ে গেছে, সো ডিএনএটা আবার র‍্যাপড হয়ে যাবে। র‍্যাপড মানে কি একটা বেন্ড ক্রিয়েট হবে, and 13-mer region will now connected to the 9-mer region। হবে কি হবে না, এর পরেরটা দেখো কি হবে, দেখাবো আমি ডায়াগ্রামটিক্যালি সবই। কি হবে, এই জায়গায় একটা বেন্ড হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে। বেন্ড যখনই হবে 13-mer রিজিয়ন কাছাকাছি চলে আসবে না 9-mer এর অপোজিটে, ইয়েস অর নো? হ্যাঁ চলে আসছে। হবে তো। আর 13-mer ও ও ও কাকে মেল্ট করাবে,
9 মার সিকোয়েন্স কে না 13 মার সিকোয়েন্স কে। 9 মানে বাইন্ডিং বাট 13 মানে মেল্টিং। কিভাবে পসিবল? হাউ ইট ইজ পসিবল? ইট ইজ পসিবল বাই বেন্ডিং। তো কি করাবে? 9 মারে বাইন্ড করে 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 বেন্ড করাবে, বেন্ড করে 13 মারে কাছে আসবে, 13 মারকে ওপেন করিয়ে দেবে। কেসটা কি বোঝা গেল? পয়েন্টে লিখবো এন্ড ডায়াগ্রাম লাস্টে দেখো। Now DNA A protein interacts with 13 mer region. How it is possible? তো 9 মারে বাইন্ড করছে, লেফট সাইডে আছে 13 মার, কিভাবে পসিবল? বেন্ডিং হবে। This is done by bending of DNA molecule. And this bending also initiated by HU protein. Initiated by HU protein. দেখো 13 মারের সাথে কানেকশনে চলে এসছে। 13 মারে কানেকশনে চলে আসার পর এর কাজ হচ্ছে ওপেন করে দেওয়া 13 মার, বিকজ 13 মার ইজ হাইলি এটি রিচ। আগের ক্লাসে বলেছিলাম 9 মারও এটি রিচ, বাট মোর এটি রিচ সিকোয়েন্স ফাউন্ড ইন দ্য 13 মার রিজিয়ন। So obviously 13 mer will be melted first. So 13 mer sequence is separated by DNA ATP, DNA protein. এই জায়গা থেকে কোশ্চেন তুলবে, ফার্স্ট সেপারেশন কি ডিএনএ বি হেলিকেজ, মানে হেলিকেজ করায়? আনসার নো। ফার্স্ট সেপারেশন করায় ডিএনএ প্রোটিন। কোন জায়গায় করায়? 13 মার সিকোয়েন্স। and separated about কোন সিকোয়েন্সে কথা বলা হচ্ছে ওটা বুঝতে পারলাম না। 13 মার সিকোয়েন্স। হ্যাঁ হ্যাঁ, কোন সিকোয়েন্সে ফার্স্ট মেল্টিং হবে? 13 মার সিকোয়েন্স অফ দ্য অডিসি রিজিয়ন। না না, আমি বলছি মানে 13 মার 9 মারের থেকে সেপারেট হচ্ছে নাকি প্রত্যেকটা 13 মার একে অপরের থেকে সেপারেট? 13 মারে দুটো স্ট্র্যান্ড সেপারেট হবে। আলটিমেটলি রেপ্লিকেশনের টাইমে দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করতে হবে। সেমি কনজারভেটিভ মোডটা কি করলো? হ্যাঁ, সেপারেট মাঝখান থেকে ব্রেক, তাই তো? একদম একদম, মানে হাইড্রোজেন বন্ড ব্রেক হবে। সোজা হিসেব হচ্ছে হাইড্রোজেন বন্ড ব্রেক হবে। মাঝখান থেকে ব্রেক করে যাচ্ছে। ইয়েস, হাইড্রোজেন বন্ড ব্রেক করে দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে যাচ্ছে। দেন সেপারেটেড about 20 base pair region. So 20 base pair মতো রিজিয়ন কে ওপেন করে দেয়। ওপেন মানে হচ্ছে তোমার ডিন্যাচুরেশন, মিন্স মেল্টিং, জাস্ট হাইড্রোজেন বন্ড ব্রেক করে দিল উপরে, মানে দুটো স্ট্র্যান্ড খুলে গেল। পুরোটা কি খুলেছে? আনসার ইজ নো, পুরোটা খুলেনি। অনলি স্মল রিজিয়ন ওপেন হয়েছে, that is about 20 base pair, and that region is called open bubble complex. Called open bubble complex. তাহলে ফার্স্ট বাবল ফরমেশন produced in 13 mer region with the help of DNA. হলো। এরপরে ডিএনএ এর কাজ মোটামুটি শেষ, কারণ ও ফার্স্ট ইনিশিয়েটটা করে দিয়েছে, স্মল একটা ওপেনিং করে দিয়েছে। এবার এই ওপেনিংটাকে কমপ্লিট করবে কে? মেন এনজাইম দ্যাট কল হেলিকেজ। হেলিকেজের প্রোটিনটার নাম হচ্ছে ডিএনএ বি। এ ছিল হচ্ছে ডিএনএ এ, আর হেলিকেজের প্রোটিনটার নাম হচ্ছে ডিএনএ বি। So DNA B helicase is the main enzyme. Ultimately ও পুরোটাকে ওপেন করে দেবে, বাট ফার্স্ট ওপেনিং ও পারে না। ফার্স্ট ওপেনিং ইজ ডান বাই ডিএনএ এ। আমার না একটা একটু কেটে গেছিল, লাস্টে শুধু ওই বাবেল কমপ্লেক্সটা একটু বলে দেবে?
হ্যাঁ 20 বেস পেয়ার রিজিয়নটা ওপেন হয়ে গেছে, স্মল একটা রিজিয়ন ওপেন হয়েছে, তার মানে একটা বাবল ক্রিয়েট করেছে। দুটো স্ট্র্যান্ড যদি ওপেন হয়ে যায়, পুরোটা এখনো তোমার বাইন্ডিং আছে বাট একটা জায়গা থেকে ওপেন হয়ে গেছে, তাহলে একটা বাবল ক্রিয়েট করবে। তো এই বাবল ফর্মেশন আমরা বলেছি ওপেন বাবল কমপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা তো এর পরের কাজটা কিন্তু হেলিকেজের, মানে বাবেলটাকে টোটালি ওপেন করার কাজটা হচ্ছে নেক্সট হেলিকেজ, যেটা মেন এনজাইম, যেটাকে আমরা ক্লাস 11-12 থেকে পড়ে আসছি, দ্যাট ইজ হেলিকেজ এনজাইম সেপারেট দ্য টু স্ট্র্যান্ড। ইয়েস, হেলিকেজ এনজাইমই সেপারেট করবে, বাট প্রথম পার্টটা করে হচ্ছে ডিএনএ এ। তাহলে নেক্সট স্টেপে কি হবে দেখো, নেক্সট স্টেপে কি হবে দেখো, 4 স্টেপ নাম্বার। নাও DNA-A recruits pre-priming complex, that is কাদেরকে আনবে, রিক্রুট করা মানে হচ্ছে টেনে আনা, ডেকে আনা এক্সেট্রা। প্রি প্রাইমিং কমপ্লেক্স কে আনছে, ফার্স্ট অফ অল ও আনছে হচ্ছে ডিএনএ বি, যেটাকে আমি বলছিলাম হেলিকেজ। ডিএনএ বি ইজ কল্ড ডিএনএ হেলিকেজ। আর নাম্বার 2 ডিএনএ সি, আর একটা প্রোটিন ডিএনএ সি which is called helicase loader। হেলিকেজ লোডার, লোড করে হেলিকেজকে। দেখো ডিএনএ এর কাজ শেষ, ফার্স্ট ওপেনিং করে দেওয়া শেষ, ফলোড বাই ডিএনএ এই কি করবে, আরো দুটো প্রোটিনকে ডেকে আনবে, রিক্রুট করবে, recruit two other proteins. One is DNAB, which is the main enzyme helicase, but helicase functionally inactive করে রাখে, and helicase কে প্রপার জায়গায় লোকেট করাতে হবে, তো নাহলে হেলিকেজ যে কোনো জায়গায় বাইন্ড করে যাবে, একই না। হেলিকেজ কে ওই যে 20 বেস পেয়ার রিজিয়নটা এখন ওপেন হয়েছে ওই জায়গায় আনতে হবে, তো মানে পার্টিকুলার পিন পয়েন্ট এরিয়া আনতে হবে, তো and that is done by another protein called DNA-C. DNA-C is called helicase loader, মানে বুঝতে পারছো, ঠিক পিন পয়েন্ট জায়গায় এনে ওকে বসিয়ে দেবে। আদারওয়াইজ কি হতো, ডিএনএ উল্টো পাল্টা জায়গায় তোমার এন্টার করে যেত, and অন্য জায়গা থেকে তোমার ওপেনিং হওয়া স্টার্ট করে যেত। চেষ্টা বোঝা যাচ্ছে? সো দুটো প্রোটিনকে রিক্রুট করেছে। নেক্সট পয়েন্টে আসি, এদের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হবে ডিএনএ বি এন্ড ডিএনএ সি। ডিএনএ বি and DNA-C, নর্মালি ডিএনএ বি থাকে 1 মলিকিউল, ব্র্যাকেটে লিখে দিচ্ছি নিচে, 1 molecule of DNA-B which is hexamer, 1 molecule of hexameric DNA-B present, and এই হেক্সামারের প্রত্যেকটা মারের সাথে বাইন্ড করে হচ্ছে DNA-C, that means 6 molecule, 6 molecules of DNA-C are bind with 1 molecule of DNA-B hexamer protein and form DNA-BC complex. DNA-B, DNA-C complex, যেটাকে আমরা আরেকটা নাম দিয়েছি প্রি প্রাইমিং কমপ্লেক্স। কোশ্চেনে দেয় হোয়াট ইজ প্রি প্রাইমিং কমপ্লেক্স। প্রি প্রাইমিং কমপ্লেক্স কিছুই না, দুটো প্রোটিন হেলিকেজ আর হেলিকেজ লোডার বাইন্ড করবে। কিভাবে বাইন্ড করবে, হেলিকেজ নরমালি হচ্ছে 6 ইউনিটে থাকে, হেক্সামারিক একটা প্রেজেন্ট থাকে সিঙ্গেল হেক্সামারিক প্রোটিন, এন্ড প্রত্যেকটা হেক্সামারের each of the mar will be binded by DNA-C. So total 6 molecules of DNA-C and 1 molecule of hexameric DNA-B combined together to form DNA-BC complex, also called pre-priming complex.
ঠিক আছে, বোঝা গেছে আপাতত? আনসার করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ যদি কোশ্চেন করে ডিএনএসি এর ফাংশন কি, এখানে আমি লিখছি ডিএনএসি ডিএনএবি এর ফাংশন কে, এই কমপ্লেক্সে যখন বাইন্ড করে থাকে ডিএনএসি ডিএনএবি এর ফাংশন কে টেম্পোরারিলি রিপ্রেস করে রাখে, কারণ ওকে যে কোনো জায়গায় অ্যাক্টিভ করানো যাবে না। ও যে কোনো জায়গায় যদি অ্যাক্টিভ হয়ে যায় উল্টো পাল্টা জায়গা থেকে ওপেনিং শুরু করে দেবে, সেখানে তোমার রেপ্লিকেশন স্টার্ট হবে না ঠিকঠাক প্রপারলি। তো টেম্পোরারিলি ডিএনএসি কি করে, রিপ্রেস করে রাখে ডিএনএবি কে, নাম্বার ওয়ান, টু ইমপ্রপার ফাংশনিং এর জন্য। এন্ড সেকেন্ড, ডিএনএসি অলসো লোড করে অ্যাট 13 মার রিজিয়ন। ঠিক আছে, দুটো ফাংশন লিখে দিচ্ছি ডিএনএসি এর, একটা হচ্ছে রিপ্রেস ফাংশন, repress DNAB function temporarily, মানে অ্যাকচুয়ালি ডিএনএসি কি চাইছে, ডিএনএসি চাইছে তুমি পার্টিকুলার জায়গায় বাইন্ড হও, দেন তুমি ফাংশন অন করো, কোনো প্রবলেম নেই, বাট উল্টো পাল্টা জায়গায় বাইন্ড করো না, এন্ড যেখানে তুমি সেখানে তোমার ওপেনিং করার দরকার নেই। দ্যাটস ওয়াই ডিএনএসি এখানে আসছে। লোড at particular site। তো 6 পয়েন্টে যাব। So DNAC now load DNAB onto the তোমার ওই ওপেন বাবল কমপ্লেক্স। লোড DNAB to open bubble complex। এবার আমাকে বলো, ঠিকঠাক জায়গা তো লোড করে দিয়েছে ডিএনএসসি আর বি কমপ্লেক্স, মানে ডিএনএসসি গাইড করেছে ডিএনএবি কে ঠিকঠাক জায়গায় লোড করাতে, মানে ওপেন বাবল কমপ্লেক্সে 3 পয়েন্ট অ্যাকিউরেসিতে বাইন্ড করে গেছে। ডিএনএসসি কি এরপরও বাইন্ডিং থাকবে না ডিএনএসসি রিলিজ হবে? ডিএনএসসি রিলিজ হয়ে যাবে, ও তো কাজ শেষ হয়ে মাস্ট রিলিজ হবে, না হলে কি হবে, ডিএনএবি ফাংশনই পাবে না, কারণ ও যতক্ষণ আছে, whenever the DNAC bind with the DNAB, DNAB cannot function। ও রিপ্রেস করে রেখেছে, হ্যাঁ কি না, লিখে রেখেছিলাম আমরা। তাহলে এরপরে ঠিক জায়গাটা কি হবে, ঠিক পরের পয়েন্টে যেটা আমি দেখবো, ডিএনএসি কে রিলিজ করে দিয়েছে, ডিএনএসি অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে, and DNAB ফাংশন অ্যাক্টিভিটি পেয়ে গেছে। So after loading DNAC release, DNAC release, and now allow helicase, that is DNAB, to perform strand opening, and strand opening is done from 5 prime to 3 prime region। তাহলে হেলিকেজ নাও কি করবে, অ্যাক্টিভিটি পেয়ে গেছে, হেলিকেজ 5 প্রাইম টু 3 প্রাইম প্রসিড করবে এন্ড স্ট্যান্ডটাকে ওপেন করতে, মানে জাস্ট ওই আনজিপ করা, কোনো ব্যাগের চেন খোলা, এই ব্যাপারটা শুরু করে দেবে। কেসটা বোঝা গেল? হ্যাঁ এই জায়গায় এবার দেখো, মানে আমি কেসটা তোমাকে বোঝাচ্ছি, ধরো কোনো চেন লক হয়ে গেছে, মানে জ্যাম হয়ে গেছে, খুলতে পারছো না, তখন কি হয়, একটা ছোট জায়গা ওপেনিং যদি থাকে ওই জায়গাটা ধরেই টানা শুরু করো না, যাতে পুরোটা ওপেন হয়, ওই ব্যাপারটাই ভাবো, পুরো জায়গাটা জ্যাম, ছোট একটা জায়গা ওপেন করে দিয়েছে ডিএনএ, ওই জায়গা ধরে তুমি দু সাইড থেকে টানছো, ওকে যেটা করছে হচ্ছে হেলিকেজ, আর স্লো 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 জিনিসটা, এই বাবেলটা আস্তে 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 ইনক্রিজ করা শুরু করেছে, এত। এবার ভাবো, ডিএনএ তো মানে স্ট্রেট ফর্মে নেই, ডিএনএ তো হেলিক্যাল ফর্মে আছে, তো যত তুমি টানবে দু সাইডে দুটো,
আরো বেশি তোমার ইয়ে খাওয়া শুরু করবে না, ট্যাঙ্গেল হওয়া শুরু করবে, মানে আরো বেশি প্যাচ খাওয়া শুরু করবে না। ডিএনএ যদি স্ট্রেট হ্যাঁ ফর্মে থাকতো, তুমি টানছো আরামসে ঠিক আছে, বাট ডিএনএ তো হেলিকাল, দু সাইডে হেলিকাল স্ট্রাকচার, তুমি টানা শুরু করেছো, তার মানে দু সাইডে আরো জিনিসটা কি হচ্ছে, জড়াতে শুরু করেছে, এটাকে বলি আমরা ট্যাঙ্গেল মাস। আরো ট্যাঙ্গেল মাস হওয়া শুরু করেছে, যেটাকে ক্লিয়ারলি মলিকুলার বায়োলজি টার্মে বলে পজিটিভ সুপার কার্লিং ইন্ট্রোডিউস হচ্ছে, মানে আরো বেশি পাক খাচ্ছে। ওকে, এটা যদি আরো কন্টিনিউ, মানে আরো ডিএনএ ডি হেলিকেজ আরো টানতে শুরু করে, একটা টাইমে কি হবে, ওই টরশন স্ট্রেন্থে ডিএনএটা ব্রেক করে যাবে। করবে কি করবে না? তো এই জায়গায়, হ্যাঁ করবে। এই জায়গায় ওই যে এই জায়গায় পাকটা খাচ্ছে, দ্যাট মিন্স ট্যাঙ্গেল মাসটা ক্রিয়েট করছে, আর দু সাইডে ওই মাসটাকে ওপেন করতে হবে, মাসটাকে রিলিজ করতে হবে, পজিটিভ সুপার কলিংকে রিলিজ করতে হবে, আদারওয়াইজ ও প্রসিডই করতে পারবে না ডিএনএ ডি হেলিকেজ। আর যদি খুব জোরে প্রসিড করতে চায়, প্রেসার লাগায়, ডিএনএটা ব্রেক করে যাবে। তো ওই কাজটা কে করে? ওই কাজটা করে হচ্ছে ডিএনএ জি। ডিএনএ জি বলে প্রোটিন আছে, যার নাম হচ্ছে গাইরেজ, ব্যাকটেরিয়াল এনজাইম গাইরেজ, যেটা অলসো কল টোপো আইসোমারেজ 2। এই যে আগে বলছিলাম যে টোপো আইসোমারেজ এখানে পাবে, এই যে টোপো আইসোমারেজ গাইরেজ টোপো আইসোমারেজ 2, যে কি করবে, ওই ট্যাঙ্গেল মাসটা যেটা ক্রিয়েট করছে ডিউরিং দা হেলিকেজ মুভমেন্ট, দ্যাট ট্যাঙ্গেল মাস উইল বি ক্লিয়ারড আপ অ্যান্ড ডিএনএটাকে ওপেন রাখার চেষ্টা করবে, মানে কোনো প্রবলেম আসতে দেবে না। মাই পয়েন্ট ইজ ক্লিয়ার। 7 পয়েন্টে লিখবো এটা, নেক্সট পয়েন্টে। When strands separated, when strand separates, overwound result, overwounding result, overwounding মানে হচ্ছে পজিটিভ সুপার কলিং হওয়া শুরু হয়েছে, ট্যাঙ্গেল হওয়া শুরু হয়েছে, overwounding result, and that create torsional strain which can break the DNA apart, which can break the DNA. So এই জায়গা থেকে মাস রিকভারি দরকার, and that recovery is done by DNA G helicase. This recovery done by, that means পজিটিভ সুপার কলিং থেকে নেগেটিভ সুপার কলিং ইন্ট্রোডিউস করবে, স্ট্যান্ড ব্রেক করে ওই যে জায়গাগুলো ট্যাঙ্গেল হয়েছে স্ট্যান্ডটাকে ব্রেক করবে, পাস করিয়ে দেবে, মানে ট্যাঙ্গেলটা খুলে যাবে। So this recovery done by another protein called DNA G, প্রোটিনের নাম লিখেছি DNA G, simply is called DNA gyrase, DNA gyrase, which is topoisomerase 2 types of enzyme, মানে both strand এ ও cleavage করবে, not only single strand, it cleavage on both strand. এত অব্দি বলবে ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার। নেক্সট পয়েন্ট দেখো, স্ট্র্যান্ড যখন ওপেন হচ্ছে, মানে হেলিকেজ যখন স্টার্ট করবে, ব্যাপারটা বুঝতে পেরেছি, বাট মানে প্র্যাকটিক্যালি এটা কি করে হয় ওটা এটা প্র্যাকটিক্যালি তো কোনো মতেই পসিবল না দেখানো, বাট ডায়াগ্রামেটিক্যালি আমি শো করার চেষ্টা করব। যদি পারো ইউটিউবে কিছু ভিডিও আছে অ্যাভেলেবেল, সার্চ করলে পেয়ে যাবে ইনিশিয়েশনের ওপর, ভিডিও দেখতে পারো, কারণ ওখানে 3D মডেল করে দেখায়, ভিডিও দেখলে তোমার আরো আইডিয়া ক্লিয়ার হবে। এখানে কোনো প্র্যাকটিক্যাল নেই, কারণ এই জিনিসটা বের করাটা ইজ নট আ ইজি টাস্ক, বুঝলে? পোরশন ফার্স্ট যখন আমরা টানছি দুটোকে, তো ফার্স্ট পোরশনটা তো কয়েল হচ্ছে, মানে কয়েল হতে হতে কয়েলিং হচ্ছে, তো আরেকটা এন্ড থেকে কি গাইরেস কাজ করা স্টার্ট করে? দুটো এন্ড থেকেই গাইরেস কাজ করা শুরু করে, কারণ দুটো এন্ডেই তোমার ট্যাঙ্গেলটা হওয়া শুরু হয়। আচ্ছা, দুটো এন্ড থেকেই কাজ করা শুরু করে, ঠিক আছে? কারণ দুটো হেলিকেজ থাকে, দুটো দু সাইডে মুভ করে, দুটো স্ট্যান্ডে দুটো হেলিকেজ বাইন্ড করে, দুটো দু সাইডে বাইন্ড করে। আমি দেখাবো, দেখো অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু ট্যাঙ্গেল মাস তো আমি দেখাতে পারবো না, বাট দেখাবো কোন সাইডে কোন দিকে যাচ্ছে, দেখাবো, পয়েন্টে আসছি। হ্যাঁ মানে এনজাইমের মুভমেন্ট গুলো দেখতে পেলে অবশ্যই অবশ্যই দেখাবো,
এন্ড বুঝতেও পারবে ছবি দেখে আমি যা পয়েন্ট বলছি। নেক্সট দেখো পয়েন্টে বলছি, যখন ডিএনএবি হেলিকেজ ওপেন করা স্টার্ট করেছে, ডিএনএবি অ্যাকচুয়ালি কি করছে, হাইড্রোজেন বন্ড ওপেন করছে বিটুইন দ্য এটি এন্ড জিসি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ ওকে, এন্ড দিস বন্ড ক্যান বি রিপেয়ার, মানে আবার বাইন্ড করে যেতে পারে। হাইড্রোজেন বন্ড, তো হাইড্রোজেন বন্ড ইজিলি ওপেনও হয় আবার ইজিলি বাইন্ডও করে যায়, ফর্মও করে যায়। তো যখন হেলিকেজ সরে যাবে অনেকটা ডিস্টেন্সে, আবার তো এটা পেয়ার আপ করে যাবে। কেসটা বুঝতে পারলে না? মানে হ্যাঁ এটিজিসি ওপেন করে দিয়েছে, হেলিকেজ অনেকটা দূর এগিয়ে গেছে, বাট এটা আবার আবার তো bind এটা করে পেয়ারিং হয়ে যেতে পারে বিকজ হাইড্রোজেন ওটিকে বন্ড, stop করার জন্য তো hydrogen অন্য একটা bond, enzyme। yes, hydrogen bond, so it can be paired, repaired also. Okay, এটার জন্য কোনো এনজাইম কাজ করে না, এটার জন্য বাইন্ড করে একটা প্রোটিন, এনশিওর করে ওটা সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মে থাকবে, and that protein ওইভাবেই নামটা এসেছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবি প্রোটিন ফাংশন। নাম্বার 8, when strands are separated, strands open, SSB single strand binding protein, single strand binding protein bind to the what name indicate, কোথায় বাইন্ড করবে, এই যে দুটো স্ট্র্যান্ড ওপেন করে দিয়েছে, দুটো জায়গায় সিঙ্গেল স্ট্র্যান্ড ক্রিয়েট করেছে, ওই জায়গায় গিয়ে বাইন্ড করে যাবে, হাইড্রোজেন বন্ডটাকে, হাইড্রোজেন বন্ড ফর্মিং এবিলিটিটাকে ব্লক করে রাখবে, bind to the single strand of DNA, single strand of DNA. So in the DNA remain separated. SSB ensure that DNA remain separated. দেখে নাও, এই প্রোটিনটা কি যেখানে হাইড্রোজেন বন্ডস গুলো ব্রেক হচ্ছে, মানে ফর এক্সাম্পল অ্যাডেনিন থাইমিনের মধ্যে 80 বন্ড ব্রেক হচ্ছে ফর এক্সাম্পল একটা, ইয়েস, তো সেই বন্ড পজিশনে গিয়ে হয় মানে বাইন্ড করে। হ্যাঁ একদম, মানে হাইড্রোজেন বন্ডিং যেখানে হচ্ছিল ইন্টারঅ্যাকশনটা ওই জায়গায় গিয়ে বাইন্ড করে গেল, মানে ব্লক করে দিল, আর হাইড্রোজেন বন্ডটা হবে না, ও যতক্ষণ বাইন্ড থাকবে হাইড্রোজেন বন্ড পসিবল না, তার মানে ওই টাইম পিরিয়ডে ডিএনএটা সেপারেটেড থাকবে। এবার ও যদি সরে যায় আবার বাইন্ডিং ক্যাপাসিটি চলে আসবে। ওকে, এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে ডিএনএ পলিমারেজ যেটা মেন এনজাইম, আচ্ছা ডিএনএটা কি পুরো খুললো? পুরো খুলবে না, স্ট্র্যান্ড না পুরো খুলবে না, হ্যাঁ স্ট্যান্ড দুটো ওপেন হওয়া শুরু হয়েছে, 20 বেস পেয়ার তো ইনিশিয়াল করে দিয়ে গেছে, ওটা আরো হয়তো 200-300 বেস পেয়ার ওপেন হয়ে যাবে, পুরো অবভিয়াসলি খুলবে না, মানে একটা হেলিকেজ পার্ট ওটা করতেই থাকবে। হ্যাঁ করতে থাকবে, এদিক থেকে আরো কাজ হওয়া শুরু হবে যেটা নেক্সট পয়েন্টে বলবো। এবার একটা কোয়েশ্চেন, হেলিকেজ যদি ওটা ওপেন করতেই থাকে, মানে হেলিকেজ যদি কাজ করেই যায়, আর এদিকে মানে নতুন ডিএনএ ফর্ম হওয়া, মানে দুটো তো আলাদা সেপারেট ডিএনএ ফর্ম হবে, ইয়েস, তো ওই দুটো মানে ফর্ম হওয়ার তো একটা ফুয়েল আছে, ওটা যদি ফিনিশ হয়ে যায় আর হেলিকেজ যদি কাজ করতেই থাকে, তাহলে তো মানে একটা টাইমের না আমি বুঝলাম না, আরেকবার বলো কোশ্চেনটা কি চাইছো। মানে হেলিকেজ ওই ইনিশিয়েশন থেকে দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করা স্টার্ট করতে করতে চলতে থাকলো, ঠিক Yes. আছে, এদিকে নতুন যে দুটো ডিএনএ যে সেপারেটলি তৈরি হতে হতে যাবে, হ্যাঁ তো ওটা তো একটা মানে লিমিট আছে, ওটা তো এমন নয় যে চলতেই থাকবে, ওটা কেন লিমিট? না লিমিট নেই, ওর লিমিট হচ্ছে একদম এন্ডে গিয়ে, ও কেন লিমিট করবে, ওর লিমিট হচ্ছে হেলিকেজ শেষ করবে তারপরে ও একদম হেলিকেজ শেষ করবে, ও শেষ করে বেরোবে, এর কোনো লিমিট নেই, লিমিট টার্মিনেশন সাইটে গিয়ে আছে। ইনিশিয়েশন যেমন সাইট দেখেছো, নেক্সট ক্লাসে আমরা দেখবো টার্মিনেটর একটা সাইট আছে যেখানে গিয়ে ডিএনএ রেপ্লিকেশনটা অ্যারেস্ট হয়ে যাবে আর দুটো স্ট্র্যান্ড ওপেন হয়ে যাবে, মানে দুটো ডিএনএ আলাদা হয়ে যাবে। তো যাই হোক, ওটা চলবে, কন্টিনিউ চলবে, হেলিকেজের পেছনেও যাবে, হেলিকেজ ফরওয়ার্ডে যাবে, ও ব্যাকে যাবে। তো ব্যাকে যাবে কোন এনজাইম, যেটা নাম বলছো না, সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ।
তো ডিএনএ পলিমারেজের একটা আমি ইম্পর্টেন্ট ড্রব্যাক বলে দিই, তারপরে আমি পয়েন্টটায় আসছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট নাম্বার 9। ডিএনএ পলিমারেজ ইজ দ্য মেন এনজাইম যেটা কি করছে, নিউ স্ট্র্যান্ড ফর্ম করছে। DNA polymerase main enzyme that form new strand for new strand, but the drawback is DNA polymerase is a problem. It cannot initiate DNA formation, new DNA formation, without the help of primer, without the help of primer। মানে ওকে একটা স্টেজ প্রোভাইড করতে হবে, স্মল সিকোয়েন্সের একটা স্টেজ প্রোভাইড করে দিতে হবে, ফলোড বাই, ওকে আর কোনো দেখার দরকার নেই, ও নিজে করে দেবে পুরো ডিএনএ রেপ্লিকেট করে দেবে, বাট স্টার্টিং পয়েন্টে দ্য স্টেজ ইজ নিডেড। বলা হয় না যে কিছু স্টুডেন্ট আছে, তোমাদের মধ্যেই আছে, প্রচুর আছে, কথা বলবো শুনবে না, মানে যতক্ষণ না তোমাদের খারাপ রেজাল্ট, মানে একটা কিক পড়ছে পেছনে, ততক্ষণ অব্দি তোমরা শুরু করবে না কি, মানে এগ্রিগেট হয়ে, মানে খুব নিজে থেকে পড়াশোনা করে। তো এরকম ব্যাপার আর কি, ডিএনএ ও নিজেই কিন্তু পুরোটা করবে, বাট স্টার্টিং পয়েন্টে কেউ ওকে একটা হেল্প করে দিতে হবে, অ্যান্ড দ্যাট হেল্প ইজ কল্ড দ্য প্রাইমার প্রোডাকশন। তো এই প্রাইমার প্রোডাকশন যদি হয়ে যায়, তারপর ডিএনএ পলিমারেজ টোটাল ডিএনএটাকে কভার করে দেবে উইথ নিউ স্ট্র্যান্ড। বোঝা গেল? দ্যাট ইজ দ্য লিমিটেশন। এটাকে আমি লিমিটেশনই বলবো ডিএনএ পলিমারেজে, বিকজ ও নিজে থেকে স্টার্ট করতে পারে না, ক্যান নট ইনিশিয়েট ডিএনএ রেপ্লিকেশন বাই ইটস ওন, ইটস নিড সাম হেল্প অফ প্রাইমার ফরমেশন। কেসটা বোঝা গেল? তাহলে এবার ভাবো নেক্সট পয়েন্টে কি আসতে চলেছে। নেক্সট পয়েন্টে কি হবে, এই প্রাইমারটা প্রডিউস হবে। ইয়েস অর নো? নেক্সট পয়েন্ট কি আসতে চলেছে, প্রাইমার প্রডিউস করবে। এবার প্রাইমার প্রডিউস তো নরমালি হবে না, কোনো এনজাইম লাগবে, কোনো এনজাইমের থ্রুতেই প্রাইমারটা প্রডিউস করবে, and that primer is produced by DNA G, প্রোটিন নেম DNA G। কতগুলো প্রোটিন পেলে? আরো আসবে, ওয়েট করুন। DNA এটা তো গাইরেজ ছিল, DNA G লাইগেজ না, DNA G প্রাইমেজ, প্রাইমেজ। So DNA G or primase ও কি করবে, প্রাইমার প্রডিউস করবে, and that primer is extended by DNA polymerase। আর কোনো ওকে দরকার নেই, লিডিং এ তো দরকারই নেই, বাট ল্যাগিং এ মাল্টিপল প্রাইমার দরকার হয়, বিকজ ডিসকন্টিনিউয়াস হয়, অলরেডি জানো ল্যাগিং স্ট্র্যান্ড ইজ ডিসকন্টিনিউয়াস ওয়েতে সিনথেসাইজ হয়, তো মাল্টিপল প্রাইমার বাইন্ড হবে, মাল্টিপল টাইম ডিএনএ পলিমারেজ যাবে, এক্সটেন্ড করবে। ঠিক আছে? So leading strand a just single primer is enough, but lagging strand needs multiple primer। গাইরেজটাকেও তো আমরা ডিএনএ জি বলি না? গাইরেজ তো আমি বললাম ডিএনএ টোপোআইসোমারেজ 2, গাইরেজ এ নয়, ডিএনএ জি না। ওটাকে ডিএনএ জি বলবো না, তাই? না না না, গাইরেজের কোনো প্রোটিন ওভাবে নেম নেই। নাম্বার 9 কে আসবে তাহলে? এক্সপেক্টেড ডিএনএ জি প্রাইমেজ। কে আনবে? কাউকে তো আনতে হবে। এই যে কই গেল, মুছে দিয়েছি, ডিএনএ বি হেলিকেজ আনবে। ডিএনএ হেলিকেজ রিক্রুট DNA primase, DNA primase also known as DNA G, which synthesize RNA primer of each template each template মানে লিডিং আর ল্যাগিং স্ট্র্যান্ড টেমপ্লেটের কথা বলা হচ্ছে। বোথ টেমপ্লেটে ডিএনএ জি প্রাইমারেজ কাজ করবে, and leading strand a single primer is enough,
বাট ল্যাগিং স্ট্র্যান্ডে ওকে বারবার দরকার হবে। তো এই জায়গায় একটা কন্ট্রোভার্সি ছিল, ঠিক আছে, এখন আর নেই। ওয়াটসনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে দুটো স্ট্র্যান্ডে ডিএনএজি প্রাইমেজি কাজ করে, বাট কিছু বইতে লেখা থাকতো যে লিডিং স্ট্র্যান্ডে ডিএনএজি কাজ করে, বাট ল্যাগিং স্ট্র্যান্ডে আরএনএ পলিমারেজ কাজ করে অ্যাজ আ প্রাইমার প্রোডাকশন। বাট এই কন্ট্রোভার্সি আমি টোটালি আউট করে দেবো, বিকজ ওয়াটসন যদি তুমি পড়ো, ওয়াটসনে ক্লিয়ার মেনশন বোথ টাইপ অফ, এই যে লিখে রেখেছি, ইচ টেমপ্লেট ইজ ডিএনএজি প্রাইমেজ দিয়ে হয়। পয়েন্ট ক্লিয়ার? রিক্রুট করলো ডিএনএ হেলিকেজ ডিএনএজি প্রাইমেজ কে, তার মানে এবার ক্লিয়ার বুঝতে পারছো প্রাইমার প্রোডাকশন হবে। So DNAB and DNAG form complex. And that complex is called primosome. Primosome complex. Question is that primosome complex. তার মানে এরপরে কি করবে, ডিএনএজি ডিএনএবি এর গাইডে প্রাইমার তৈরি করা স্টার্ট করবে। প্রাইমার যখনই তৈরি হয়ে যাবে, ইনিশিয়েশন স্টপ, এরপর থেকে আসবে কি সেকেন্ড স্টেজ ইলংগেশন। তাহলে প্রাইমার প্রোডাকশন অবধি আমরা ইনিশিয়েশনের আন্ডারে ধরবো, ইনিশিয়েশন স্টপস। কোশ্চেন যখন করবে ইনিশিয়েশনের ডিটেইলস স্টেপস কিন্তু কোশ্চেনে আসে উইথ ডায়াগ্রাম, ওকে। সো আমরা এত অবধি যাব, ইনিশিয়েশন প্রাইমার প্রোডাকশন অবধি ডান। কারণ এর পরেরটা হচ্ছে ইলংগেশনের পার্ট, প্রাইমারটাকে এক্সটেন্ডেড এর পার্ট হচ্ছে ইলংগেশন, যেটা করবে ডিএনএ পলিমারেজ। এবার একটু ডায়াগ্রাম দেখাই। Theory clear? Everyone? Clear. Orici region, March 9 March, DNA A protein with ATP complex first bind. দেখো বারবার আমি স্টেপ আঁকছি না, এখানেই দেখিয়ে দিচ্ছি, বাইন্ড করা শুরু করে দেবে। রেডে দেখাই সুবিধা। How many molecules? About 40. Also, HU protein induce the bend. এরপরে হবে স্ট্রাকচারটা হচ্ছে ডিএনএ এরকম। Nine-mer sequence, 13-mer sequence. So 9-mer, 13-mer now in close proximity. Yes or no?
and DNA A can attach or bind to 13-mer sequence. দেখো বাইন্ড করতে পেরেছে এবার। বলো, এত অব্দি ডায়াগ্রাম ক্লিয়ার? কি হবে এরপরে? এই জায়গাটা মেল্টেড হবে, জাস্ট 20 বেস পেয়ার স্মল একটা মেল্টিং হবে। তো মেল্টেড করাই। হলো? আনসার করবে। হ্যাঁ হ্যাঁ বলছিলাম হ্যাঁ ডিএনএ যখন 30-mer রিজিয়নটাকেই মেল্টিং করাবে, তাহলে ডাইরেক্টলি ওখানে বাইন্ড করছে না কেন? ওর বাইন্ড করার এবিলিটি নেই তো 13 মারে একসাথে ডাইরেক্ট। ওর বাইন্ডিং এবিলিটি আমি বারবার বলছি 9 মারে। 9 মান ইজ দ্য বাইন্ডিং সাইট, নট দ্য 13 মান। বাইন্ডিং তো স্পেসিফিক্যালি একটা জায়গায় হবে না, যে জায়গায় ওর বাইন্ডিং সাইট আছে। তো 13 মারে কোনো বাইন্ডিং সাইট নেই, বাট কিভাবে ও ইন্টেলিজেন্টলি করলো দেখো। বাইন্ড করলো 9 মারে বা 13 মারের সাথে কিভাবে কানেকশন এলো দেখো। হুম, তাহলে এরকম মানে ইভলভ করতে পারলো না যে 13-mer রিজিয়নটাতেই মানে ডাইরেক্ট বাইন্ডিং করাতে পারবে, এরকম কিছু করতে পারলো না? এখনো হয়নি, এখনো হয়নি সেটা, এখনো হয়নি। ইভলভ করার এবিলিটি এখনো হয়নি। যদি হয় আমরা করবো নিশ্চয়ই। 13 মানে ডাইরেক্ট বাইন্ড করেছে। তো এরপরে কাজ হচ্ছে তোমার ডিএনএ বি আর ডিএনএ সি, মানে ডিএনএ বি বাইন্ডিং, বাট ডিএনএ বি তো পার্টিকুলার লোকেশন পাবে না, ডিএনএ সি এসে কাজ করবে। তাহলে এরপরে কি কাজ করবে? ডিএনএ বি and followed by ডিএনএ সি। ফলোড নয়, একসাথেই কাজ করে হিসাব কনকমিনেন্ট। মতন তো দেখতে গেলে ডিএনএ সি আগে কাজ করে, তারপর ডিএনএ বি, মানে ডিএনএ সি তো কন্ট্রোল করছে ডিএনএ বির কাজটাকে। হ্যাঁ, তো ডিএনএ বি আগে কেন করবে? দুজনে বাইন্ড হয়ে একসাথে কাজ করবে। আমি একটু আগে কি বললাম? ডিএনএ বি হচ্ছে হেক্সামার। এই দেখো এরকম দেখতে হয়, ডিটেল স্ট্রাকচারে যাবে এরকম তোমার 6 স্মল স্মল মলিকিউল কানেক্টেড হয়ে ডিএনএ বি এর একটা মলিকিউল তৈরি করে। এন্ড প্রত্যেকটার এরকম তোমার স্পেরিক্যাল মলিকিউল মারের সাথে কানেক্ট করে হচ্ছে ডিএনএ সি। তো এরকম একটা কমপ্লেক্স তৈরি করে, যার নাম হচ্ছে ডিএনএ বি ডিএনএ সি কমপ্লেক্স। বোঝা গেল? ওর কাজটা কি বলেছিলাম? ডিএনএ বি কে কাজ করতে দেবে না, মাস্ক করে রাখবো ওর অ্যাক্টিভিটিকে। তাহলে এবার ডিএনএ বি ডিএনএ সি ঢুকবে এই জায়গায়, দুটো রিজিয়নে, দু সাইডে দু রকম ঢুকবে, ঠিক আছে? দুটো ঢুকবে আর কি। অবভিয়াসলি এখনো ডিএনএ সি বাইন্ড করে আছে। তো এই এই প্রোডাক্টটার নাম হচ্ছে ডিএনএ বিসি কমপ্লেক্স। ডিএনএ বি ডিএনএ সি কমপ্লেক্স। এর পরের স্টেপে কি হবে বলো? ডিএনএ সিটা বেরিয়ে যাবে। ডিএনএ সি বেরোবে, বের করে দিলাম। এখানে বোধহয় দেখতে পাবে না, এই সাইডে লিখছি, ঠিক আছে? ডিএনএ সি রিলিজ, ডাইরেক্ট লিখে দিচ্ছি, ডিএনএ সি রিলিজ হয়ে গেল স্ট্রাকচার। এই জায়গাটা মুছে দেবো। সো ডিএনএ বি নাও অ্যাক্টিভ, ডিএনএ বি নাও অ্যাক্টিভ। এটা হচ্ছে তোমার 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। তো এবার কি হবে? এই সাইডে যাবে আর ওই সাইডে যাবে, দেখে নাও।
এই সাইডে ওপেনিং করতে করতে যাবে আর এই সাইডটা ওপেন করতে করতে যাবে, তার মানে দুটো স্ট্র্যান্ড ওপেনিং হওয়া শুরু হয়েছে এই দুই সাইডে। যখন বোথ সাইড ওপেনিং স্টার্ট হবে কি হবে? ওভার ওয়ান্ডিং। আর ওভার ওয়ান্ডকে তোমার ছাড়ানোর জন্য আসবে, রিলিজ করানোর জন্য আসবে হচ্ছে গাইডেন্স। এর সঙ্গে আরো একটা কাজ হয়, এসএসবি এসে বাইন্ড করে। এসএসবি যখন বাইন্ড করবে ডিএনএ বেরিয়ে যাবে, ডিএনএ এর ফাংশন ডান, ডিএনএ বেরিয়ে যাবে। তাহলে এভাবে আর বেন্ডিংটা রাখবো না, আরো কমপ্লিকেট লাগবে। এবার আমি আবার সিম্পল স্ট্র্যান্ডে ফিরে যাই, কি হচ্ছে দেখে নাও। ডিএনএ বি যখন কাজ করা শুরু করেছে, বাবলসটা মোর ওপেন হবে, বাবলস মোর ওপেনিং হলো। এসএসবি প্রোটিন বাইন্ড করা স্টার্ট করে দিয়েছে এই দুটোর মাঝে, এই যে এসএসবি। আচ্ছা, এই সাইডে আর এই সাইডে কাজ করবে হচ্ছে ডিএনএ গাইডেন্স। হেলিকেজের লোকেশনটা দেখিয়ে দিই, এইদিকে রয়েছে একটা আর এই সাইডে রয়েছে একটা। 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, দেখে নাও। লাস্ট পয়েন্টে কি বলেছিলাম? ডিএনএবি হেলিকেজ ওই আনবে হচ্ছে গাইরেস কে, সরি প্রাইমেস, প্রাইমেস কে ডিএনএজি। এই দেখো এখানে একটা প্রাইমেজ লোড হবে, এখানে একটা প্রাইমেজ লোড হবে। প্রাইমেজ লোড হয়ে স্মল একটা প্রাইমার তৈরি করবে এই সাইডে আর ঠিক ডায়াগোনালি অপোজিট সাইডে, এও তাই করবে এই সাইড আর ডায়াগোনালি অপোজিট সাইডে। দেখো এর পরের কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজ এক্সটেন্ড করানো, এক্সটেন্ড করানো, এদিকে এক্সটেন্ড করানো, এদিকে এক্সটেন্ড করানো। তো দুদিক দিয়ে জিনিসটা শুরু হয়ে গেছে। লাস্টের জায়গাটা বুঝতে পারলাম না একদম। কেন? প্রাইমেজ বাইন্ড করে বুঝতে পেরেছি। প্রাইমেজ বাইন্ড করে প্রাইমার তৈরি করবে তো। হ্যাঁ, তো এই যে প্রাইমার তৈরি করছে এই সাইডে আর এই সাইডে, এটা এই সাইডের দিকে যাবে আর এই সাইডে এটা যাবে, কারণ আরো তো ওপেন হবে জিনিসটা, হ্যাঁ, এটা তো আরো ওপেন হবে। তাহলে এই দিকে তো দুটো প্রাইমার কাজ করবে তো, একটা হচ্ছে এই সাইডে যাবে আর একটা এই সাইডে যাবে। অপোজিট থেকেও একটা প্রাইমার কাজ করবে এই সাইডটা, যেটা রাইট সাইডে যাচ্ছে আর এটা লেফট সাইডে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা একটা রাইট তো সাইডে ল্যাগিং যাচ্ছে, হবে, একটা তো ইয়ে হবে, হোক না, লিডিং স্ট্র্যান্ড। একদমই হবে। একটা ল্যাগিং একটা লিডিং। যেদিকে তোমার 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন আছে, এইটা হচ্ছে তোমার 3 প্রাইম টু 5 প্রাইম, তো তাহলে এটা লিডিং যাবে, সরি এইটা লিডিং যাবে, এটা ল্যাগিং এ যাবে। ওকে, যে ডাইরেকশনের কথা মেনটেন করেছিলাম ওটা আরো খুললে বুঝতে পারবে, এটা জাস্ট আমি ওপেন করে রেখেছি, বোঝা খুব মুশকিল। এই জায়গায় এসে তোমার ল্যাগিং লিডিং বোঝা মুশকিল, এটা আরো ওপেন করব। আর একটা পার্টকে যখন দেখবো আমরা তখন আরো বেটার বুঝবো। এখানে আমি দুটো পার্টকে একসঙ্গে রেখেছি, ঠিক আছে? আমরা যখন প্রাইমেজ তৈরি হলো আর প্রাইমেজ ওইদিকে মানে দুদিকে দুরকম ভাবে চলতে থাকলো, তাই তো? হ্যাঁ, আমরা যখন তোমার ইলংগেশনে যাব তখন দেখবে এই একটা ডায়াগ্রাম আঁকছি জাস্ট একটা পার্টের, যেটাকে আমরা বলবো হচ্ছে রেপ্লিকেশন 4 এসে। আর একটা পার্টও তো আছে রে বাবা, তুমি যে ডায়াগ্রামটা দেখো, এই যে একটা পার্ট, আর একটা পার্টটা কোথায় গেল? তো ওখানেও তো কাজ করছে। কেসটা বুঝতে পারলে না? তোমার কমপ্লিকেসি কমানোর জন্য একটা পার্ট দেখানো হচ্ছে, একটা হাফ,
বাট এটা তো নয়, এটা তো পুরোটা কানেক্টেড আর একটা ডিএনএ রয়েছে, পুরোটা ডিএনএ মাঝখান থেকে সেপারেট করে তোমাকে দেখানো হচ্ছে একটা হাফ। ঠিক আছে, তো তখনই আমি ভালো করে বোঝাতে পারবো হচ্ছে লিডিং আর ল্যাগিং, কারণ এখানে কমপ্লিকেসি প্রচুর চলে আসবে এই সাইকেলটা। মানে এখানে আমাদের ইনিশিয়েশনটা শেষ হলো, তাই তো? ইনিশিয়েশনটা শেষ হলো বাই প্রোডিউসিং দ্য প্রাইমার, বাই প্রোডিউসিং দ্য প্রাইমার। প্রাইমার প্রোডাকশন হলো মানে ইনিশিয়েশন ডান। এবার প্রাইমারটাকে এক্সটেন্ড করার কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজের সাথে বাইন্ড করবে আর ওটা মানে নতুন স্ট্র্যান্ড অ্যাড করবে, তাই তো? একদম এই জায়গায় যে জায়গাগুলোতে আছে ডিএনএ পলিমারেজ বাইন্ড করবে, ডিএনএ পলিমারেজ বাইন্ড করবে, কন্টিনিউ চালাবে, এটাকে এইদিকে চালাবে, আর ওই সাইডটাতে অ্যারো দিয়ে রেখেছিলাম। বলো ইনিশিয়েশন। বুঝতে পেরেছি। পরপর স্টেপ গুলো ক্লিয়ার হলো। স্টার্টিং করেছিলাম ডিএনএ, লাস্ট করলাম ডিএনএ জি, মানে প্রাইমেজ দিয়ে। এবার আছে ইলংগেশন। আচ্ছা, এই যে এই কোশ্চেনটা প্রেসকট থেকে হবে না, হবে না, ওই বইটা চেয়েছিলাম, একটু দিয়ে দিও। আমার মনে থাকছে না, আর একবার চাও তো। আজকে চেয়েও না, মানে আজকেই তুমি চাইলে মুশকিল। আচ্ছা, অন্যটা একটা চাও বা একটা সকালের দিকে চাও, ঠিক আছে? ওকে। রাত্রের দিকে মনে থাকছে না, মানে আমি সিন করছি তারপরে ভুলে যাচ্ছি। ইলংগেশন, ইলংগেশন স্টেপ ভেরি সিম্পল, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, একটা স্টেপ তোমার প্রাইমার অলরেডি প্রডিউসড, ডিএনএ পলিমারেজ বাইন্ড টু দ্য প্রাইমার এন্ড এক্সটেন্ড। স্যার ডিএনএ পলিমারেজটা একটা প্রোটিনই তো? একদম প্রোটিন এনজাইম। তাহলে ওই এখানে ডিএনএ ডিটা বড় লিখে এনএটা ছোট লেখা যাবে? না, এটা আমি প্রোটিন হিসাবে তো লিখিনি, মানে এর যদি আমি ডাইরেক্ট প্রোটিন লিখতাম, ধরো ডিএনএ পি যদি এর প্রোটিন হতো, ডিএনএ পি ওর প্রোটিন নয়, হতেও পারে, জানি না আমি, বাট ডিএনএ পি যদি প্রোটিন হয় তাহলে আমি ডিএনএ কে ওইভাবে লিখতাম, ক্যাপিটাল ডি স্মল এন এ ক্যাপিটাল পি। বাট এখানে তো ডিএনএ পলিমারেজ লোকাল নেম দিচ্ছি, মানে হচ্ছে ধরো যেটাকে আমরা চিনি, তো তখন ডিএনএ পলিমারেজ পুরো লিখতে হবে, মানে ডিএনএ ফুল লেটারই লিখতে হবে। আচ্ছা, ওই শর্ট ফর্মে লিখলে তখন যেমন আমি দেখলাম ওরকম ভাবে ডিএনএ দেখাতে হেলিক, হ্যাঁ ডিএনএ হেলিকেজ লিখলাম, তখন আমি ডিএনএ কিন্তু ক্যাপিটালি লিখিয়েছি, কারণ এটা কমন নেম। যদি আমি এক্সাক্ট নেমটা লিখতাম অ্যাজ আ প্রোটিন, তখন আমি ক্যাপিটাল ডি দিয়ে স্টার্ট করতাম, স্মল লিখতাম, আর তারপরে আবার এন্ড করতাম ক্যাপিটাল ডি। ঠিক আছে? So DNA polymerase bind to the primer and extends. তো ঝামেলা নেই, বাট ক্যালকাটা ইউনিভার্সিটি তো ঝামেলা করবেই, কারণ এর ভেতর থেকে কোশ্চেন দেবে। এক্সটেন্ড করার বেসিক কেমিস্ট্রি কি কোশ্চেন দেবে, এক্সটেন্ডিং এর টাইমে আর কি নেসেসারি কম্পোনেন্ট কাজ করে কোশ্চেন দেবে, এক্সটেন্ডিং এর টাইমে আর একটা এক্সট্রা এনজাইম কাজে লাগে, ওটা কেন দিছেন। হ্যাঁ, মানে বুঝতে পারছো, ঝামেলা আমি এক লাইনে শেষ করে দিতে পারতাম, কিন্তু অ্যাজ আ সিইউ ঝামেলাতেই রেখে দেবে, তো আরো আমাকে ভেতরে ঢুকতে হবে। তো ভেতরে ঢুকি, স্টার্ট করি হচ্ছে এই এনজাইমটা ভেতরে ঢোকা, ডিএনএ পলিমারেজ। ফার্স্ট অফ অল ডিএনএ পলিমারেজ এনজাইম discovered by Arthur Kornberg. Arthur Kornberg report enzyme that synthesize the DNA. And he named that DNA polymerase. DNA polymerase. He got Nobel for that discovery. এসবও কি এক্সামে লিখতে হবে? না, বাট কোশ্চেন দেয় ডিএনএ পলিমারেজ ডিসকভার,
দিতেই পারে আর কি। We got Nobel Prize for their discovery. চলো আরো ভেতরে ঢুকি। অ্যাকচুয়ালি যে এনজাইমটা মানে অবজার্ভ করেছিল, রিপোর্ট করেছিল আর্থার কনবার্গ, নাও উই নো দ্যাট ইট ইজ দ্য ডিএনএ পলিমারেজ 1। তার মানে ডিএনএ পলিমারেজ ব্যাকটেরিয়াল সেলে আরো অনেক টাইপের আছে, নট অনলি সিঙ্গেল টাইপ। ঠিক আছে, টোটাল 5 টাইপস অফ ডিএনএ পলিমারেজ প্রেজেন্ট ইন ইকোলাই। টোটাল 5 টাইপস of DNA polymerase found in E. coli. নেম গুলো দেখে নাও, লিস্ট করে দিচ্ছি। নেম অফ দ্য এনজাইম and associate function. Pol 1, Pol 1 মানে হচ্ছে DNA polymerase 1 ফুল নেম। Pol 2, Pol 3, Pol 4, Pol 5. So total 5 types of DNA polymerase found in E. coli cell, not only single type, 5 types, 1 2 3 4 5 রোমানে লেখা আছে, রোমান নিউমেরিক্যাল। এখানে দেখো যখন আমি প্রোটিনের নাম লিখছি তখন আমি ক্যাপিটাল পি দিয়ে স্টার্ট করেছি, আর রোমান 1 যেহেতু রোমান 1টাকে আমরা এটা লিখেছি, ব্লকে লিখেছি, ক্যাপিটালে লিখেছি। তো অ্যাকচুয়ালি যে আর্থার কনবার্গ এনজাইমটা প্রডিউস করেছিল বা রিপোর্ট করেছিল, দ্যাট ইজ দ্য পলিমারেজ 1। এইটাই অ্যাকচুয়ালি পরে বোঝা যায় যে আর্থার কনবার্গের এনজাইম। বাট বিগ কোশ্চেন ইজ, ইট ইজ দ্য মেন এনজাইম নাকি অন্য এনজাইমটা কাজ করে? টোটাল 5 এর মধ্যে পল 1 কি মেন কাজ করে নাকি মেন এনজাইম আলাদা? পরে দেখা গেছে না, পল 1 অ্যাকচুয়ালি মেন এনজাইম নয়। মেন এনজাইম কোনটা জানো? মেন এনজাইম, আচ্ছা পরে বলছি, ফিচার দেখে তোমরাই গেস করতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি আউট অফ 5 মেন এনজাইম। ফিচার্স বলবো, দেন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পল 1 ইজ আ নট মেন এনজাইম, দ্য মেন এনজাইম ইজ সেপারেটেড, ডিফারেন্ট। ফিচার্স দেখবো, দেখে আমরা বলে দিচ্ছি কোনটা মেন এনজাইম। তো ওকে নোবেল প্রাইজ তো দেওয়া হয়ে গেছিল, বাট তখন পলিমারেজ ডিসকভারি বলে কিছু ছিল না, বাট এখন হলে আরামসে ওটা নেগলেক্ট হতো। ঠিক আছে, কারণ পল 1 ইজ নট দি মেন এনজাইম, আদার এনজাইমস, আদার টাইপ অফ এনজাইম ইজ অ্যাকচুয়ালি দ্য মেন। আচ্ছা ফাংশন গুলো লিখে দিই। পলিমারেজ 1 এর ফাংশন আরএনএ প্রাইমার রিমুভাল, ইম্পর্টেন্ট ফাংশন, যেটা নিয়ে আবার পরে ডিসকাশন আছে। ডিএনএ রিপেয়ার, পলিমারেজ 2 এর ফাংশন solely ডিএনএ রিপেয়ার। পলিমারেজ 3 এর ফাংশন ক্রোমোজোমাল রেপ্লিকেশন। ফোর এর ফাংশন ডিএনএ রিপেয়ার and translation synthesis, TLS, translation synthesis, and DNA 5 এর সরি পল 5 এর ফাংশন হচ্ছে solely TLS, translation synthesis। ট্রান্সলেশন সিনথেসিস কি এটা জানতে চাইবে না, বিকজ এটা তোমার ডিএনএ রিপেয়ারের ব্যাপার, তো এখানে কোনো কিছু নেই, কারণ তোমাদের ডিএনএ রিপেয়ার পার্টটা আউট করে দিয়েছে সিলেবাস।
তো বোঝা যাচ্ছে কোনটা মেন এনজাইম। এখন আমি ফিচারসে যাইনি। টু তো রিপেয়ারে কাজ করছে। আরে এই তো ক্লিয়ার লেখা আছে, কি লেখা আছে চোখে কি দেখছো? ক্লিয়ার মেনশন আছে polymerase 3, pol 3 is the main replicative enzyme, not pol 1. এবার আরো ফিচার দেখে ক্লিয়ার হয়ে যাবে কেন pol 1 কে বলা হয় না। কোশ্চেন দেয় why pol 3 is called main replicative enzyme not the pol 1, কেন সেটা ফিচার্স আমরা দেখলে বুঝে যাব। বাট এখানে আমি লিখে দিয়েছি বলে বলে দিলাম ক্রোমোজোমাল রেপ্লিকেশন করবে হচ্ছে pol 3 not pol 1। বোঝা গেল? এবার দেখো why not pol 1। ক্যারেক্টারিস্টিক্স আমরা ড্র করি। ক্যারেক্টারিস্টিক্স পলিমারেজ 1 এর, পলিমারেজ 2 এর আর পলিমারেজ 3, 4 আর 5 টোটালি টিএলএস এ কাজ করে, মানে রিপেয়ারে কাজ করে। একটা সেপারেট রিপেয়ার সিস্টেম আছে যার নাম হচ্ছে টিএলএস, ওখানে কাজ করে। মানে ইউভি ড্যামেজের টাইমে, আমি একটু বলেই দিই, টিএলএস মানে হচ্ছে যখন প্রচুর হেভি ইউভি ড্যামেজ হয় তখন ওই টিএলএস টা কাজ করে, ঠিক আছে। তো ওটাকে আমি বাদ দিলাম 4 and 5 কে। আমরা এই তিনটে পলিমারেজের মধ্যে কম্পেয়ার করব 1, 2 and 3, which one is the main replicative enzyme উইথ ক্যারেক্টারিস্টিক্স দেখে। ক্যারেক্টার দেখে আমরা চেক করব। ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে সাব ইউনিট। আচ্ছা এই তোমার কম্পারিজন টেবিল থেকে কিন্তু কোশ্চেন দেয়। সাব ইউনিট পলিমারেজ 1 এর সিঙ্গেল সাব ইউনিট, পলিমারেজ 2 এর সিঙ্গেল সাব ইউনিট, পলিমারেজ 3 এর 10 সাব ইউনিট প্রেজেন্ট থাকে। 5 prime to 3 prime polymerization activity, 5 prime to 3 prime polymerization activity. Obviously all time polymerization activity move from 5 prime to 3 prime, ঠিক আছে। আগে ক্লাসে আমি বারবার বলেছি 3 to 5 প্রাইম মুভ করতে পারে না। অল টাইম 5 প্রাইম টু 3 প্রাইমে পলিমারাইজেশন অ্যাক্টিভিটি শো করবে, এন্ড অল টাইপ অফ পলিমারেজই এটা ইয়েস করবে। all type of polymerase can show 5 prime to 3 prime polymerization activity। খুব ভালো কথা। এখন অবধি কিন্তু মেন রেপ্লিকেটিভ এনজাইম কেন আসছে না, এবার আসবে। পলিমারাইজেশন রেট, পলিমারাইজেশন রেট মানে কত স্পিডে মুভ করছে। পল 1 এর পলিমারাইজেশন রেট জাস্ট 20 নিউক্লিওটাইড পার সেকেন্ড, polymerase 2 40 nucleotide per second, polymerase 3 1000 nucleotide per second। next feature check করো processivity। next feature processivity। processivity means single binding এ how many nucleotides they can synthesize concomitantly, মানে একবার বাইন্ডিং করার পর কতগুলো নিউক্লিওটাইড তৈরি করতে পারছে। after one time binding how many nucleotides are produced? Nucleotides produced, that's called processivity। কেসটা বুঝে গেছো? processivity মানে বোঝা যাচ্ছে কি বলছি। এনজাইমটা একবার বাইন্ড করবে টেমপ্লেটে, বাইন্ড করার পর কতগুলো নিউক্লিওটাইড একবারে সিঙ্গেল বাইন্ডিং এ করতে পারে। মানে ভাবো এ আর কি, তুমি একবার করতে বসলে, স্টাডি করতে বসলে কতক্ষণ তুমি টানা পড়তে পারো। এই ব্যাপারটাকে হচ্ছে অ্যাকচুয়ালি আমি প্রসেসিভিটি দিয়ে মেনশন করছি ডিএনএ পলিমারেজে। কেস ক্লিয়ার? বুঝতে পেরেছি। তো হাঁপিয়ে গেছে নাকি? না না না,
processivity হচ্ছে one time binding এর পর how many nucleotides they can add. Polymerase 1 200 nucleotides max to max add করতে পারে। Polymerase 2 1500 1500 nucleotide, polymerase 3 50,000 nucleotides 50,000 nucleotides can add in one time binding. এবার বলো ফিচার থেকে গেস করতে পারছো এবার which one is the main replicative enzyme? polymerase 3. Question আসে why not pol 1, why pol 3 is the main replicative enzyme? That two features mention করতে হবে, that two features polymerization rate এর কোনো মানে সিগনিফিকেন্স আছে সাব ইউনিট নাম্বার অফ সাব ইউনিট না, যার যেটা স্ট্রাকচার সাব ইউনিটের কোনো ব্যাপার নেই এখানে মেন হচ্ছে 3 and 4 3 and 4 1000 নিউক্লিওটাইড পার সেকেন্ড, ভাবো 20 নিউক্লিওটাইড পার সেকেন্ড যদি একটা ডিএনএ কে রেপ্লিকেট করতে কতক্ষণ সময় লাগবে বলো তো, ক্যালকুলেট করে দেখো, প্রায় তোমার ওটা উইক লেগে যাবে জাস্ট 20 নিউক্লিওটাইড পার সেকেন্ড স্পিডে। পসিবল কোনোদিন ওটা মেন রেপ্লিকেটিভ এনজাইম? আনসার নো। আর একবারও বাইন্ড করে জাস্ট 200 নিউক্লিওটাইড অ্যাড করতে পারে, তারপর আবার খুলে যাবে, আবার বাইন্ডিং করবে, মানে সিঙ্গেল বাইন্ডিং এ ও 200 নিউক্লিওটাইড, মানে ওই টাইপের স্টুডেন্ট, মানে ওই পড়তে বসলো আর উঠে বললো, বুঝতে পেরেছো কোন টাইপ অফ স্টুডেন্ট? ওই পড়ার রুমে ঢুকলো, ঢুকে জাস্ট বইটা খুললো, খুলে 2 লাইন পড়া হলো কি হলো না উঠে বললো, সেটা হচ্ছে তোমার পলিমারেজ 1 ক্যাটাগরি। পলিমারেজ 3 কিন্তু হচ্ছে তোমার টপার্স ক্যাটাগরি, 50,000 নিউক্লিওটাইড অ্যাড করছে একটা সিঙ্গেল টাইম বাইন্ডিং এ। ওকে 3 4 ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। নাম্বার 5 3 prime to 5 prime exonuclease activity, 3 prime to 5 prime exonuclease activity, এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব ব্যাপারটা কি, এক্সোনিউক্লিয়াস ব্যাপারটা কি। 3 prime to 5 prime মানে হচ্ছে এটা মুভ করছে 3 থেকে 5, মানে অপোজিট ডাইরেকশন। নরমালি পলিমারাইজেশন হয় 5 to 3, বাট এর ডাইরেকশনটা হচ্ছে 3 to 5, মানে ব্যাকে আসে, এন্ড ব্যাকে আসে হচ্ছে নিউক্লিওটাইড রিমুভ করতে করতে, এক্সোনিউক্লিয়াস। এটা কেন করে সেটা আমি বলবো। এটা করে হচ্ছে তোমার কোনো জায়গায় যদি মিস পেয়ারিং হয় তখন ডিএনএ পলিমারেজ এই কাজটা করে, ব্যাকে আসে, রং বেস পেয়ারটাকে রিমুভ করে, নিউ বেস পেয়ার অ্যাড করে আবার ফরওয়ার্ডে যায়, ঠিক আছে? সো দ্যাট অ্যাক্টিভিটি ইজ কল্ড 3 prime to 5 prime exonuclease activity. All polymerase have this activity, all polymerase, yes yes yes, including pol 3 pol 2 pol 1, all polymerase have this 3 prime to 5 prime exonuclease activity, যেটাকে also we can say proofreading activity। দেখবে কোশ্চেনে আসে proofreading activity, what is proofreading activity of DNA polymerase, কোশ্চেনে আসে দেখবে। So proofreading activity is the 3 prime to 5 prime exonuclease activity, এটাকে আরো ডিটেইলসে চেক করব নেক্সট ক্লাসে। নেক্সট চলে আসো নাম্বার 6, আরো একটা এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি হয়, দ্যাটস কল 5 prime to 3 prime exonuclease activity, 5 prime to 3 prime exonuclease activity। It is the special type of exonuclease activity along the DNA direction এর দিকে মুভ করে, exonuclease activity but the polymerization activity same direction, 5 prime to 3 prime, it is special। So this special exonuclease activity only present on polymerase 1, not in polymerase 2 as well as polymerase 3. Special type of exonuclease activity called 5 prime to 3 prime exonuclease activity only found in polymerase 1, and this activity is known as nick translation activity, NICK, nick translation। Commonly question আসে these two question, proof, what is proofreading activity, what is nick translation activity।
So Nick translation activity only have polymerase 1. Other polymerase lack this activity 5' to 3' exonuclease Nick translation activity. Point clear? Comparison table. হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এই দুটোকে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, প্রুফ রিডিং, নিক ট্রান্সলেশন অ্যাক্টিভিটি। সো ডিসকাশন পয়েন্ট থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি ফ্রম 3 to 4 Pol 3 is main replicative enzyme. Main replicative enzyme. Clear? Comparison table. আর একটু ঢুকি। Polymerase 3 detailed structure. Polymerase 3 subunits. টোটাল কটা বলেছিলাম? How many subunits in polymerase 3 ফার্স্ট পয়েন্টে লিখেছিলাম? 10 subunits. So subunits আমি নেম লিখবো, ফাংশন লিখবো। ফাংশন পাশে নাম্বারটাও লিখে দিই। That subunit present in how many number? Alpha subunit, epsilon subunit, theta subunit, alpha, epsilon, theta. Total number 2, 2, 2. These three subunits form core enzyme alpha, epsilon, theta. This subunit form core enzyme. ফাংশন গুলো চেক করব। আলফার ফাংশন বলো কি এনজাইম? ওটা কোর এনজাইম। কোর এনজাইম, কোর এনজাইম যখন, হ্যাঁ এনজাইম, এনজাইম তো তোমার সিলেবাসে ছিল না। এনজাইম মানে হচ্ছে যখন একটা অ্যাক্টিভ এনজাইম হয় তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে তোমার কোর পার্ট আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটেড পার্ট। সো কোর এনজাইম আলফা, এপসাইলন, থিটা দিয়ে তৈরি হয়। ফাংশন দেখে নাও, আলফার ফাংশন হচ্ছে 5' to 3' পলিমারাইজেশন, যেটা ওই অ্যাক্টিভিটি ছিল যেটার জন্য নিউ নিউক্লিওটাইড অ্যাড করতে পারছিল, এটা কার জন্য পারে? কোন সাবইউনিট প্রোভাইড করে 5' to 3' পলিমারাইজেশন? আলফা। Epsilon provided 3' to 5' polymerization, exonuclease activity. 3' to 5' exonuclease activity provided by epsilon means proofreading activity. Epsilon দিয়ে আসে। থিটার ফাংশন অ্যাসেম্বলি, স্পেশাল কিছু ফাংশন নেই, আলফা, এপসাইলন, থিটাকে এক জায়গায় ধরে রাখে, অ্যাসেম্বল করে। assembly other subunits. তাহলে কোরের সাথে আরো কিছু অ্যাড থাকবে, ইয়েস থাকবে। কোরের সাথে থাকবে হচ্ছে টাও, টাও সাবইউনিট। আচ্ছা আরো কি কি থাকবে? গামা থাকবে, ডেল্টা থাকবে, ডেল্টা প্রাইম থাকবে, কাই থাকবে, সাই থাকবে এন্ড বিটা থাকবে। কোন গ্রিক লেটার বাদ আছে? কোন গ্রিক লেটার বাদ আছে? উপরেরটা কি? ত্রিশূলের উপরেরটা
কাই, CHI কাই। কাই, ওকে। ত্রিশূলটা হচ্ছে সাই, আর নিচে আছে বিটা। এখানে বলে রাখি ডেল্টা, সরি গামা, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই সাই এ তৈরি করবে হচ্ছে গামা কমপ্লেক্স। টোটালটা মিলে একটা কমপ্লেক্স তৈরি করে যার নাম হচ্ছে গামা কমপ্লেক্স। টাউটা কি জিনিস? টাউটা হচ্ছে কোর এনজাইম আর গামা কমপ্লেক্সের মধ্যে কানেকশন করে। দেখে নাও, টাউ এর নাম্বার হচ্ছে 2, কোর এনজাইম ডাইমারাইজেশন। ফাংশন দিয়ে কোশ্চেন দেয় কিন্তু, ঠিক আছে, সাব ইউনিট ফাংশন দিয়ে। কোর এনজাইম ডাইমারাইজেশন মানে দুটো সাইডে দুটো কোর থাকে, আলফা ডেল্টা এপসাইলন, এই সরি আলফা এপসাইলন থিটা, দুটো করে আছে তো, মানে দু সাইডে থাকে, এদেরকে ডাইমার করা হচ্ছে টাও। দেখালে বুঝতে পারবে ডায়াগ্রাম। গামা একটা, গামা 1, ডেল্টা 1, ডেল্টা প্রাইম 1, কাই 1, সাই 1। বিটা আবার আছে চারটে, নাম্বার 4, বিটা কন্টেন্ট নাম্বার 4। ফাংশন চেক করব। গামা ক্ল্যাম্প লোডার, ক্ল্যাম্প লোডার, delta and delta prime, clamp opener, delta prime, clamp loader, chi interaction with SSB, single strand binding protein, chi interaction with gamma and chi. স্যার আপনি তো বারবার বলছেন ক্ল্যাম্প ক্ল্যাম্প ক্ল্যাম্প, হোয়াট ইজ ক্ল্যাম্প? ক্ল্যাম্পটা হচ্ছে বিটা প্রোভাইড করে। তো এই যে লাস্টে যেটা আছে না বিটা, এ হচ্ছে অ্যাকচুয়ালি ক্ল্যাম্প, ডিএনএ ক্ল্যাম্প। তাহলে আমরা লিখে দেবো বিটাকে, বিটা ইজ ডিএনএ ক্ল্যাম্প। ডিএনএ ক্ল্যাম্পের নেসেসিটি কি? ডিএনএ ক্ল্যাম্প প্রসেসিভিটির জন্য। ডিএনএ ক্ল্যাম্প প্রোভাইডার কে? বিটা। বিটা বিটা নিজে ডিএনএ ক্ল্যাম্প, চারটে আছে দেখছো না? আর আর বাকিগুলো হচ্ছে ক্ল্যাম্প গুলোকে, এই যে বিটাকে লোড করায়, কোন কোন সময় বিটা ক্ল্যাম্পটাকে খোলে, কোন কোন জায়গায় আবার বন্ধ করে। ঠিক আছে, এই ব্যাপারটা কেন দরকার ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবে। ও কি করে, ক্ল্যাম্প হচ্ছে ডিএনএ টাকে হোল্ড করে রাখে। ক্ল্যাম্প কেমন দেখতে হয় বুঝো? কোনো ওই তোমার ওই ঘরে যে তোমার উডেন কোনো কিছু থাকলে দেখবে ক্ল্যাম্প লাগানো থাকে। ক্ল্যাম্প কি করে, ক্ল্যাম্প হচ্ছে ধরে রাখে, মানে শক্ত করে জিনিসটাকে কি অ্যাটাচ করে রাখে। তো ক্ল্যাম্প কি করছে, বিটা ডিএনএ কে কমপ্লিটলি ধরে আছে, এরকম ক্ল্যাম্প তৈরি করে এর মধ্যে দিয়ে ডিএনএ টা পাস করছে। তো যতক্ষণ ও ধরে থাকবে প্রসেসিবিলিটি ততক্ষণ মেনটেন থাকবে, হ্যাঁ কি না? তো ডিএনএ পলিমারেজ 3 কেন হাই প্রসেসিবিলিটি? বিকজ প্রেজেন্স অফ বিটা ক্ল্যাম্প, ডিএনএ ক্ল্যাম্প ও ধরে রেখে দেয় ডিএনএ কে, ছাড়তে চায় না। দ্যাটস ওয়াই প্রসেসিবিলিটি অ্যামাউন্ট দেখেছিল তো 50,000 নিউক্লিওটাইডস। একবার বাইন্ড করার পর 50,000 নিউক্লিওটাইড সিনথেসিস করে। সাবিনী দেখো, পয়েন্ট ক্লিয়ার? ডায়াগ্রাম করলে আরো ক্লিয়ার হবে। দেখো এই হচ্ছে দু জায়গায় দুটো কোর আছে, আলফা আলফা, ডেল্টা, সরি এপসাইলন,
আর উপরে থাকে হচ্ছে ডেল্টা। দুটো কোর আছে, দেখো 2 2 করে অ্যামাউন্ট দেওয়া আছে, দুটো আলফা, 2 এপসাইলন, 2 থিটা, দেখতে পাচ্ছ স্ট্রাকচারে? হ্যাঁ, আনসার করবে। হ্যাঁ হ্যাঁ এই আলফাটার মেইন কাজ হচ্ছে পলিমারাইজেশন করা, এপসাইলনটা প্রুফ রিডিং করে, থিটার কোনো সেরকম কাজ নেই, জাস্ট ওদেরকে অ্যাসেম্বল করে ধরে রেখেছে। এই দুটোকে ডাইমারাইজ কে করাবে? নাম বলবে। টি এর মতন দেখতে, নাম ভুলে গেছি। টাও টাও টাও। টাও, আচ্ছা। এই দেখো, দু সাইড থেকে ডাইমারাইজ করাচ্ছে। এর সঙ্গে রয়েছে হচ্ছে লোডার, গামা কমপ্লেক্স। গামা, সাই, ডেল্টা, ডেল্টা প্রাইম, কাই, দেখো সব 1 1 1 করে আছে, দেখতে পাচ্ছ? গামা একটা, তোমার কি বলে এটা, সাই একটা, ডেল্টা একটা, ডেল্টা প্রাইম একটা, কাই একটা, সিঙ্গেল অ্যামাউন্ট দিয়েছিলাম। তো এই স্ট্রাকচারটা হচ্ছে কোর এনজাইম, মানে পুরো কোর বলবো না, এটা হচ্ছে তোমার অ্যাপো এনজাইম আর কি, অ্যাপো বলা যায় না এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখনো একটা এলিমেন্ট মিসিং এখানে, ইনকমপ্লিট এনজাইম। এলিমেন্টটা কি? এলিমেন্টটা হচ্ছে বিটা, বিটা এলিমেন্টটা হচ্ছে বিটা। ওই যে ক্ল্যাম্পের স্ট্রাকচার দেখো, এই দেখো ক্ল্যাম্প লাইক স্ট্রাকচার, বিটা স্ট্র্যান্ড, মানে বিটা সাব ইউনিট। তো এ যখন গিয়ে বাইন্ড করবে, এই জায়গায় যে বাইন্ড করবে বিটাটা, তো ফর্ম করবে হচ্ছে কমপ্লিট এনজাইম, বাইন্ড করিয়ে দিই। বিটা চারটে হয়, এখানে দুটো হ্যাঁ, দেখতে দুটো, পাচ্ছি। দু জায়গায় দুটো আছে, পিছনে দুটো আছে, সামনে দুটো আছে, 3 ডাইমেনশনাল মানে এটা আর কি। পাইপের মতন স্ট্রাকচার। হ্যাঁ, আচ্ছা, দু সাইডে দুটো আছে। তো এই যে হচ্ছে তোমার ক্ল্যাম্প বাইন্ড করছে। দেখা যাচ্ছে না নিচটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। বিটা, এটা যখন বাইন্ড করে যাবে, একে আমি কি নাম দেবো? তখন কমপ্লিট এনজাইম হবে পলিমারেজ 3 হলো এনজাইম। মাথায় রেখো, এটা দিয়ে কোশ্চেনে দেয় হলো এনজাইমের মধ্যে কি এক্সট্রা এলিমেন্ট থাকে। হলো এনজাইম এর মধ্যে থাকে হচ্ছে বিটা এলিমেন্ট এক্সট্রা, আর হলো বাদে যেটা থাকে ওটার নাম হচ্ছে কোর এনজাইম। দি লিখে দিচ্ছি, পলিমারেজ 3 কোর এনজাইম প্লাস বিটা। কোনটা তো ফর্ম করছে আলফা, হ্যাঁ, আলফা এপসিলন আর থিটা। আচ্ছা, এই দুটো নিয়ে কি করে হবে? ওটা হচ্ছে কোর পার্ট, পুরোটা হচ্ছে তোমার কোর এনজাইম এক্সেপ্ট বিটা। এই দুটো তো আর আলাদা খুলে খুলে থাকবে না, এটা তো কানেকশনও করানোর দরকার আছে। বোঝা গেল না? তাহলে হচ্ছে তোমার হ্যাঁ পলিমারেজ 3 দুটো। কোর এনজাইম হচ্ছে বাকি সব মিলিয়ে, এরা হচ্ছে মেন কাজ প্রোভাইড করছে। বিটা স্ট্র্যান্ড, বিটা স্ট্র্যান্ড বুঝি, বিটা সাব ইউনিট, তখন হবে হচ্ছে তোমার হলো এনজাইম, হলো এনজাইম, অল 3 হলো। এত অবধি রাখবো আজকে, এরপরে ওভারলোড হয়ে যাবে। তো লাস্ট করালাম হচ্ছে পলিমারেজ 3 সাব ইউনিটস, টোটাল সাব ইউনিটের অ্যামালগেশন স্ট্রাকচার, সাব ইউনিটের ফাংশন, সাব ইউনিটের ফাংশন ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো কোশ্চেন করবে? না না,